প্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। যৌবনিক পডকাস্টে আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইয়ামিন হামিদ। চলছে স্টেম সেলের উপরে আমাদের মিনি সিরিজ। আমরা ইতিমধ্যে ২ টি পর্ব সম্প্রচার করেছি। সেখানে আমাদের অতিথি হিসেবে ছিলেন হাসান আলী রেজা। আমরা তার সাথে কথা বলেছি লিভার অর্গানয়েড নিয়ে। অতিথি হিসেবে ছিলেন ঐশী আহমদ। তার সাথে আমরা কথা বলেছি হিমাটোপয়েটিক অর্গানয়েড নিয়ে। আমাদের আজকের পর্বে অতিথি জাকির হোসাইন। তিনি কাজ করছেন জাপানের কুমামোতো ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক হিসেবে। তার গবেষণার বিষয়বস্তু হিউম্যান এন্ডোজেনাস রেট্রোভাইরাস বা হার্ভ, এবং এটি নিয়ে ইতিমধ্যে একটি পর্ব আমরা সম্প্রচার করেছি অতীতে। এই সবগুলো পর্বের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশনে। আজকের পর্বে আমরা কথা বলবো বিশেষভাবে আইপিএসসি বা ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেম সেল নিয়ে। আইপিএসসি স্টেম সেল গবেষণার একটি বিশেষ দিক এবং এটি নবতর সংযোজন। আমরা জানবো এই পর্বে যে আইপিএসসি কিভাবে আবিষ্কার হয়েছে, এটিকে ল্যাবে কিভাবে কাজে লাগানো যায়, বায়োসায়েন্স বা জৈব বিজ্ঞানের অবদান কি, এবং পরিশেষে জাকির ভাই তার ল্যাবে এই আইপিএসসি কে কিভাবে কাজে লাগাচ্ছেন সেটা সম্পর্কে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। হ্যালো জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা যৌবনিক পডকাস্টের একটা এপিসোডে আমাদেরকে সময় দেওয়ার জন্য। কেমন আছেন? ধন্যবাদ আপনাকেও। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। রিসার্চ এবং অন্য যে সকল স্টাডি আছে সেগুলো নিয়ে সব মিলিয়ে বেশ ভালো একটা বিজি সময় যাচ্ছে, ব্যস্ত সময় যাচ্ছে, বাট সব মিলিয়ে ভালো আছি, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমাদের যৌবনিক পডকাস্টে ভালো আছি, থ্যাংক ইউ। তো আমাদের যৌবনিক পডকাস্টে আমরা স্টেম সেলের উপর একটা মিনি সিরিজ করছি, যেখানে আমরা স্টেম সেলের বিভিন্ন টপিক এবং ডিসকভারি এগুলো নিয়ে কথা বলছি। ইতিমধ্যে দুটো পর্ব আমরা অর্গানাইজ করেছি দুজন গেস্টের সাথে। তো এই পর্বে আসলে আপনার সাথে আমরা বিশেষভাবে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেম সেলের যে গবেষণা, সেটা একটা অন্যতম উল্লেখযোগ্য আবিষ্কার, যেটাকে সংক্ষেপে বলা হয় আইপিএস, এবং পুরো ফর্ম যেটা যে ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেম সেল, সেই জিনিসটা নিয়ে আপনার সাথে আলোচনা করবো এবং আপনার গবেষণা আপনি কিভাবে এটা কাজ করছেন, এটা নিয়ে কিভাবে কাজ করছেন সেটা নিয়েও জানবো। তো আমাদেরকে দর্শকদের জন্য যদি একটা ইন্ট্রোডাকশন বা একটা ব্যাকগ্রাউন্ড বলেন যে আইপিএস আসলে কি জিনিস। থ্যাংক ইউ। আইপিএস সেলটা বোঝার আগে আসলে আমাদেরকে বুঝতে হবে পিএসসি জিনিসটা। আইপিএসসি বোঝার আগে আসলে পিএসসি জিনিসটা কি, প্লুরিপটেন্ট স্টেম সেল। সো আমরা মোটামুটি সবাই জানি স্টেম সেল সম্পর্কে, যে এই সেলগুলোর হচ্ছে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে যে এরা খুব সহজে একটা সার্টেন সময়ে অন্যান্য সেলে কনভার্ট হতে পারে অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড অফ দ্য ফিজিওলজি। এই প্লুরিপটেন্ট স্টেম সেলটাকে যদি আমরা ধরেন, আমি প্রথমে একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই, ধরেন আপনার কাছে হচ্ছে গম থেকে যে আমরা আটা পেয়ে থাকি, আটা যেটা দিয়ে আমরা রুটি বানাই, সহজভাবে যদি আমি বলতে যাই, ধরেন আপনার কাছে 1 কিলো আটা আছে। এখন আপনি এই আটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি রুটি বানাতে পারেন, আপনি চাইলে আপনি সেটা দিয়ে সিঙ্গারা সমোসা বানাতে পারেন, অথবা আপনি অন্যান্য খাবার দাবার আপনি তৈরি করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। এখন ধরেন আপনি রুটি বানালেন অথবা আপনি একটা বিস্কিট বানালেন, আপনি কিন্তু সেই রুটি বা বিস্কিটকে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ইচ্ছা করলে আবার সেটাকে আপনি আটাতে ব্যাক করে নিয়ে আসতে পারবেন, এবং আপনি সেটাকে চাইলে আবার নতুন করে ব্যবহার করতে পারবেন। স্টেম সেলটা হচ্ছে ঠিক এরকমই একটা সেল। ধরেন আমাদের স্টেম সেল থেকে একটা নির্দিষ্ট সেলে চলে আসে, সেটা স্কিন সেল হতে পারে, লিভার সেল হতে পারে, কিডনি সেল হতে পারে, যে কোনো একটা সেলে আপনি ধরেন সেটা কনভার্ট হয়ে গেছে, ডিসাইডেড হয়ে গিয়ে আপনি একটা স্পেশাল কন্ডিশনকে ব্যবহার করে, একটা নির্দিষ্ট শর্তকে ব্যবহার করে আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, এই সেলগুলোকে আপনি আবার রিপ্রোগ্রামিং করতে পারবেন। সো রিপ্রোগ্রামিং করে আপনি আবার তাকে পুনরায় আগের জায়গাতে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ স্টেম সেল কন্ডিশনে নিয়ে আসতে পারবেন, যে সেলটার কি থাকবে, আবার ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি থাকবে যে আমি কোন সেলটাতে আমি কনভার্ট হব অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন, শর্ত অনুযায়ী। আমি যদি সহজভাবে যদি আমি আইপিএস সেলকে ডিফারেন্সিয়েট করতে চাই, তাহলে হচ্ছে এটা মূলত আমাদের যেই সোমাটিক সেলগুলো আছে, সোমাটিক সেলগুলোকেই রিপ্রোগ্রামিং করে যখন এটাকে আবার আমি আগের জায়গায় আপনার হচ্ছে স্টেম সেলে নিয়ে আসতে পারবো, প্লুরিপটেন্সি ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য দিতে পারবো, যেটা সহজে ডিফারেন্সিয়েট করতে পারবে, অন্য যে কোনো সেলে কনভার্ট হওয়ার ক্ষমতা থাকবে, তখনই আমি তাকে বলবো হচ্ছে ইনডিউসড প্লুরিপটেন্ট স্টেম সেল। এখানে যে ইনডিউসড কথাটা আমরা বলে থাকি, এই ইনডিউসড কথাটা বলি কেন, কারণ তাকে একটা নির্দিষ্ট শর্তের মাধ্যমে একটা ফ্যাক্টর, 4টা ফ্যাক্টর মিলিয়ে হচ্ছে একটা কন্ডিশন। আমি যদি সেগুলোর নাম বলি, একটা হচ্ছে OCT4, SOX2, KLF4 এবং CMYC ফ্যাক্টর।
এই 4টা ফ্যাক্টরকে বলা হয় সংক্ষেপে ইয়ামানাকা ফ্যাক্টর। এই শর্তটাকে যদি আমি অ্যাপ্লাই করি, এই 4টার কম্বিনেশনে এই সোমাটিক সেলগুলো কি হয়, রিপ্রোগ্রামিং হয়। রিপ্রোগ্রামিং হলে তখন সে প্লুরিপোটেন্সি ক্যারেক্টারিস্টিক্সটা গেইন করে। এই জন্য আমরা এটাকে বলি ইনডিউসড, কারণ ওকে আমরা ইনডিউস করি টু কনভার্ট ফ্রম সোমাটিক সেল টু প্লুরিপোটেন্ট স্টেট। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল, ইন শর্ট আইপিএস সেল। তার মানে একটা সেল যেটা এখন আর স্টেম সেল নয়, এটা যে কোনো একটা শরীরের কোষে কনভার্ট হয়ে গেছে, হতে পারে স্কিন সেল বা লিভার সেল অথবা কিডনি সেল, সেই সেলটাকে আমরা বলতে গেলে বাংলা যে জোর করে ধরে বেঁধে তাকে আবার যদি আমরা স্টেম সেলে পরিণত করি, তাহলে অর্থাৎ ইনডিউস করি তাকে স্টেম সেলে পরিণত হওয়ার জন্য, তাহলে সে হচ্ছে আইপিএস সেল। আমরা যখন আমাদের যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন কিন্তু এই স্টেম সেলগুলার ডিফারেন্সিয়েশন গুলা আস্তে আস্তে ওভার দ্য টাইম তৈরি হয়। তো আমি কি করলাম, আমার এই ম্যাসিউড সেলগুলাকে, আনডিফারেন্সিয়েটেড যে সেলগুলা ছিল সেগুলাকে আমি শর্ত আরোপ করে তাকে আমি রিপ্রোগ্রামিং করে দিলাম। এখন সে আবার আগের অবস্থায় চলে গেল। এখন এই সেলগুলো সে যে কোনো সেলে এখন আবার কনভার্ট হওয়ার বা তৈরি হওয়ার শর্ত সে রাখে, বা আপনার বৈশিষ্ট্য সে রাখে। এখন রিসার্চার তার প্রয়োজন অনুযায়ী যেদিকে তাকে ডিরেকশন দেবে, কোডিং করবে, সে ওই দিকেই মুভ করবে, ওই সেলগুলাতে সে কনভার্ট হবে। আমরা জানি যে এই আইপিএস সেল আবিষ্কার করার জন্য বিজ্ঞানী শিনিয়া ইয়ামানাকা, জাপানিজ বিজ্ঞানী, উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 2012-তে আরেকজন ইংরেজ বিজ্ঞানীর সাথে, যে সোমাটিক সেলকে স্টেম সেলে পরিণত করার যে পদ্ধতি, এটা ইংরেজ যে সায়েন্টিস্ট জন গর্ডন যেটা করেছিলেন, উনি নিউক্লিয়াস ট্রান্সফার করেছিলেন, যেটাতে ক্লোনিং করা হয়েছে, পরবর্তীতে শিপ ডলি তৈরি করা হয়েছে। আর ইয়ামানাকা যেটা করেছেন সেটা হচ্ছে যে উনি যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের কথা আপনি বলছিলেন, সেটা ব্যবহার করে উনি এই ডিফারেন্সিয়েটেড সেল বা সোমাটিক সেলকে স্টেম সেলে পরিণত করেছিলেন। এই যে আবিষ্কারটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন, তার মানে এটা খুব যুগান্তকারী একটা আবিষ্কার হিসেবে গণ্য করা হচ্ছে। কেন এটা গ্রাউন্ড ব্রেকিং বা যুগান্তকারী, এটাকে কেন বলা হচ্ছে? এখানে আসলে এটাকে ব্রেকথ্রু রিসার্চ বলার পিছনে বেশ অনেকগুলো রিজন রয়েছে। আমাদের এখন যে ডিজিজের যে প্যাটার্নগুলো, সেগুলো যেমন আমি যদি রেট্রোভাইরাল ডিজিজের কথা বলি, তাহলে আপনি খেয়াল করে দেখবেন রেট্রোভাইরাস কিন্তু আমাদের সরাসরি আমাদের জেনোমের মধ্যে গিয়ে ইন্টিগ্রেট করে থাকে। যখন জেনোমের মধ্যে ইন্টিগ্রেট করে, আপনি যদি এই জেনোমকে যদি রিপ্লেস করতে চান, সেটা তো সম্ভব না একটা পরিপূর্ণ মানুষের ক্ষেত্রে বা একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে। তাহলে আপনি সেই ক্ষেত্রে এই পেশেন্টকে আপনি ট্রিটমেন্টের আপনার উপায়টা কি, সলিউশনটা কি? শুধু তাই না, আপনি যদি গ্রাফটিং এর কথা দেখেন, আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশনের কথা বলে থাকি। অনেক সময় দেখা যায় যে পেশেন্টের ক্ষেত্রে এই গ্রাফট রিজেকশনের ক্ষেত্রে, ইমিউনোলজিক্যাল রিজেকশনের ক্ষেত্রে আমরা অর্গান ট্রান্সপ্লান্টেশন করাটাও পসিবল কিন্তু হয় না। এরকম আরো অনেক এক্সাম্পল রয়েছে, যে এক্সাম্পলগুলো যে প্রবলেমগুলোর কারণে আসলে দেখা যায় যে আমাদের প্রচুর ট্রিটমেন্ট রিলেটেড অবস্ট্রাগল ফেস করতে হয় মেডিকেল সেক্টরগুলোতে বা রিসার্চে। আরেকটা বড় ব্যাপার একটা এথিক্যাল ইস্যু আছে, যে আমি চাইলেই কিন্তু যে কোনো রিসার্চে আমি কিন্তু হিউম্যান স্যাম্পল ব্যবহার করতে পারি না। যেমন আমি আপনাকে সহজ উদাহরণ দিয়ে বুঝাই। হিউম্যান এমব্রায়োর উপরে কোনো ধরনের গবেষণা করতে চান, তাহলে একটা পরিপূর্ণ অ্যাডাল্ট আপনার এমব্রায়োনিক সেল লাগবে, অর্থাৎ স্পার্ম সেল এবং এগ সেলের ফিউশন লাগবে। তো স্বাভাবিক মানুষের পক্ষে কি এটা সম্ভব যে ঠিক আছে আমি স্পার্ম দিচ্ছি, তুমি আমার স্পার্ম নিয়ে রিসার্চ করো? এটা আমার মনে হয় না কোনো এটা কেউ অ্যালাউ করবে, যদি আপনি ব্যক্তিগতভাবে চিন্তা করেন। সুতরাং এটা সায়েন্টিস্টদের কাছে অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছিল কি ওভার দ্য টাইম, যে আমরা এই ধরনের রিসার্চ গুলো কিভাবে করতে পারি। এরপর ধরেন পার্সোনালাইজড ড্রাগ বলতে যে আমরা জিনিসগুলো, যে টার্মগুলো আমরা এখন জানি, পার্সোনালাইজড ট্রিটমেন্টের ক্ষেত্রে, পার্সোনালাইজড ড্রাগের ক্ষেত্রে আপনার এই ধরনের গবেষণাগুলা মেন্স অবস্ট্রাগল ছিল হিউম্যান স্যাম্পল। যে আমরা পার্সোনালাইজড ড্রাগের যে আমরা ইম্প্রোভাইজ করবো, আপনার একটা সলিউশন বের করার জন্য সায়েন্টিস্টরা অনেকদিন যাবতই গবেষণা করে আসতেছিলেন, বাট তারা আসলে ওরকম ভাবে কোনো সাড়া পাচ্ছিলেন না। আমি যদি একটু ডিসকভারির দিকে খেয়াল করি, ইনিশিয়ালি যখন ডক্টর জন গার্ডন, উনি অ্যারাউন্ড 1962 দিকে উনি যখন এটা পাবলিশ করেন, উনি প্রথম কি করেছিলেন, যে উনি ব্যাঙের লার্ভা থেকে উনি কি করেছিলেন, একটা অ্যাডাল্ট সেল থেকে উনি নিউক্লিয়াস নিয়ে
উনি হচ্ছে ব্যাঙের এক সেলের মধ্যে উনি ট্রান্সপ্ল্যান্ট করেন, যেটাকে পরবর্তীতে বলা হয় সোমাটিক সেল নিউক্লিয়ার ট্রান্সফার। তো পরবর্তীতে উনি সেখানে সাকসেসফুল। তো এটা বেশ, যেহেতু অনেক আগে ছিল, তখন অত টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও ছিল না, তো রিসার্চটা তখন থেকে শুরু করে এটা সবারই জানা ছিল যে এরকম আমরা হচ্ছে সোমাটিক সেল কে চাইলে হচ্ছে আমরা পরবর্তীতে কনভার্ট করা যায়। এবং উনি এটা দেখিয়েছিলেন যে একটা সোমাটিক সেলের নিউক্লিয়াসকে যদি আমরা একটা এমব্রায়োর ভিতরে ঢুকিয়ে দেই, তাহলে সেই এমব্রায়োনিক সেলটা অটোমেটিক্যালি প্লুরিপোটেন্সি ডেভেলপ করে। এটা কিন্তু তখন অন্যান্য অ্যানিমেলের ক্ষেত্রে পসিবল হলেও মানুষের ক্ষেত্রে সেটা পসিবল ছিল না ডিউ টু এথিক্যাল ইস্যুস। ডক্টর শিনিয়া ইয়ামানাকা উনি যেটা করেছেন, উনার এই রিসার্চের পিছনে কিন্তু একটা ছোটখাটো একটা স্টোরি আছে, এবং স্টোরিটা আমি যখন প্রথম শুনি আমার নিজের কাছেও এট এ টাইমে মানে বেশ আপসেটিংও লেগেছিল, কষ্টও লেগেছিল, প্লাস হচ্ছে আমি মানে একটু থ্রিলড হচ্ছিলাম যে অ্যাকচুয়ালি ইটস রিয়েলি নাইস। আমি যদি আপনার সাথে একটু শেয়ার করি বিষয়টা। অবশ্যই। উনি ছিলেন একজন সার্জন, মূলত ডক্টর, এবং উনি একজন সার্জন। তো উনি যখন উনার ক্লোজেস্ট ফ্রেন্ড, সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড যিনি, তারই হচ্ছে একটা টিউমার হয়, একটা টিউমার রিলেটেড একটা সার্জারি উনি করতে যান, এবং সেই সার্জারিটা করতে গিয়ে আমি জানি না কেন, সেটা ওনার স্কিলের কারণে না আমার ক্লোজ ফ্রেন্ড তার সার্জারি আমি করতে যাচ্ছি সেই জন্য, ইট টুক এ লং টাইম। তখন ওনাকে ওখানে খুব ক্রিটিসাইজ করা হয় যে ইউ আর গুড ফর নাথিং, তোমার এরকম একটা সার্জারি করতে কেন এত সময় লাগলো। তো পরবর্তীতে উনি কি করলেন, সেখান থেকে উনি রিজাইন করেন। উনি ওখান থেকে রিজাইন করে উনি পরবর্তীতে কিয়োতো ইউনিভার্সিটিতে উনি হচ্ছে আসেন। ফরচুনেটলি আনফরচুনেটলি ওখানকার যারা স্কলার ছিলেন তারাও ব্যাপারটা জানতেন। তো ওনাকে হচ্ছে এই মাউস অ্যানিম্যাল হাউসের যে মাউস রক্ষণাবেক্ষণ করার যে দায়িত্ব, এটা ওনাকে দেওয়া হয় রাদার দেন ইনসাইড দ্য ল্যাবরেটরি। তো ওখানেই উনি পরবর্তীতে বেশ কিছুদিন হচ্ছে মাউস হ্যান্ডেলিং করেন এবং ওনার এক্সপার্টিস উনি ডেভেলপ করেন। পরবর্তীতে সামহাউ উনি যখন সুযোগ পান, কিয়োতো ইউনিভার্সিটি রিসার্চ সেন্টারে মেইনলি যখন উনি সুযোগ পান, তখন হচ্ছেন উনি এই স্টেম সেল নিয়ে উনি হচ্ছে ট্রাই করেন, এবং উনি সর্বপ্রথম মাউসের মধ্যে হচ্ছেন উনি এটা পান। উনি যেটা করেছেন, সে হচ্ছে নিউক্লিয়াস ট্রান্সফার না করে উনি যেটা ভেবেছেন যে নিউক্লিয়াসের ভেতরে আসলে মূলত থাকেটা, নিউক্লিয়াসের ভেতরে থাকে হচ্ছে ধরেন আমাদের জেনোম বা সেল সাইকেল, এক্স্যাক্টলি সেল সাইকেল মেইনটেনেন্স বা ডিএনএ অ্যাপ্লিকেশন রিলেটেড ডিফারেন্ট ফ্যাক্টরস। এবং সেল সাইকেল মেইনটেইন করতে গেলেও এই প্রত্যেকটা চেক পয়েন্টে বিভিন্ন রকমের ফ্যাক্টরস থাকে যারা হচ্ছে মূলত সেল সাইকেলগুলোকে মেইনটেইন করে, নিউক্লিয়াসের ভিতরে থেকে নিউক্লিয়ার এনভায়রনমেন্টটা এবং টোটাল সেলের ফেটটাকে রেগুলেট করে। এই হাইপোথিসিসের উপর বেস করে উনি কি করেন, উনি হইতেছে নিউক্লিয়ার ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করতে থাকেন যে আমাদের সেল সাইকেল ডেভেলপমেন্টের সময় উনি কি কি ফ্যাক্টরস থাকে সেটার উপর বেস করে উনি 24 ক্যান্ডিডেটস উনি সিলেক্ট করেন। 24টা ট্রান্সক্রিপশন ফ্যাক্টরস উনি সিলেক্ট করেন যারা হইতেছে বিভিন্ন ভাবে সেল সাইকেল, সেল শেপ এন্ড সো অন এগুলাকে হচ্ছে মেইনটেইন করে থাকে। অর্থাৎ সেলের যে প্লুরিপটেন্সি, যেটা স্টেম সেলের প্লুরিপটেন্সি, যেটা সেটা হচ্ছে মেইনটেইন করে থাকে। রাইট। পরবর্তীতে যখন উনি এই 24টা ফ্যাক্টর নিয়ে যখন উনি কাজ করেন, উনি যেটা করেন ইনিশিয়ালি স্ক্রিনিং এর সময় উনি 1 বাই 1 করেন। ফর এক্সাম্পল 1 থেকে 24টা, সো 24 ওয়েলস, প্রত্যেকটার মধ্যে ইন্ডিভিজুয়াল 1 ফ্যাক্টর, এভাবে 24টা ওয়েল। দেন উনি পরবর্তী ওয়েলে কি করেন, কম্বিনেশন করেন দুইটা করে। তার পরবর্তীতে উনি কি করেন, মনে করেন যে 3টা 4টা 5টা এরকম করে একটা থাকেন যেটার মধ্যে উনি 24টা ফ্যাক্টরি টু এট এ টাইম উনি হচ্ছে অ্যাড করেন স্ক্রিনিং এর সময়। এবং উনি দেখেন, তখন উনি মনিটর করেন যে সবগুলো ফ্যাক্টরি যেখানে আছেন সেইটার সেলের গ্রোথ এবং নিউক্লিয়ার অ্যাক্টিভিটিস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম আদার্স। এবং আপনার হচ্ছে যখন স্টেম সেল কালচার করা হয়, আই মিন আইপিএস সেল যখন কালচার করা হয়, আপনি জেনে থাকবেন যে এটা কিন্তু বেশ সময় লাগে, এত অল্প সময় হয় না। ধরেন কমপক্ষে 6 থেকে 7 সপ্তাহ, কখনো আরো বেশিও লাগে কমপ্লিটলি জেনারেট করতে। তো ওভার দ্য টাইম উনি যখন দেখলেন যে না সেলটা হইতেছে রিভার্ট করতেছে, এটা রিফর্ম করতেছে, তখন উনি এই 24টা ফ্যাক্টর থেকে আবার উনি ডিসোসিয়েট করতে থাকেন ফ্যাক্টর। 24টা ফ্যাক্টর, 23টা 22টা এরকম করতে উনি সিরিয়ালি আবার অপোজিট ডাইলেশন করতে থাকেন। আই মিন ডাইলেশন মিন্স কমাইতে থাকেন উনি এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো। এবং ফাইনালি উনি যেটা আইডেন্টিফাই করেন সেটা হচ্ছে ফাইনালি 4টা ফ্যাক্টর, যেটা আমি নাম বললাম যে OCT4, SOX2, KLF4 and CMYC। এই ফ্যাক্টরগুলো উনি ফাইনালি হচ্ছে পান যে এই 4টা ফ্যাক্টর যদি থাকে তাহলে আমার সোমাটিক সেলগুলো হচ্ছে রিপ্রোগ্রামড হয় এবং প্লুরিপটেন্সি গেইন করে।
তখন উনি এই মাউসের উপর থেকে উনি ফার্স্ট হচ্ছে এই জিনিসটাকে দেখে পরবর্তীতে উনি কি করেন, এটা হিউম্যান অ্যাডাল্ট সেল নিয়ে হচ্ছে উনি কাজ করেন। পরবর্তীতে উনি যখন হিউম্যান অ্যাডাল্ট সেলে স্টেম সেলে সোমাটিক সেলে যখন উনি এই সিমিলার ফ্যাক্টর দিয়ে যখন উনি ট্রাই করেন এবং উনি দেখেন যে সেলগুলো অ্যাডাল্ট সোমাটিক সেলগুলো হচ্ছে রিপ্রোগ্রামিং হয়ে প্লুরিপোটেন্সি ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে গেইন করে ফেলছে এবং আমরা হচ্ছে ল্যাবরেটরিতে এটাকে কন্টিনিউয়াসলি কালচার করতে পারতেছি, তখন উনি এটা হচ্ছে সেলে পাবলিশ করেন 2006-এ। এবং পরবর্তীতে উনি 2012-এ অ্যালং উইথ ডক্টর জন গার্ডন এবং হচ্ছে ডক্টর শিনিয়া ইমানাকা, এই দুজন হচ্ছে 2012-এ হচ্ছে ফিজিওলজি এন্ড মেডিসিনে হচ্ছে উনি ওনারা নোবেল পান। So that is the actually behind the story of that, why it is so according to the question, আমি যদি আপনার কোশ্চেনে ব্যাক করি যে কেন এটা আসলে এত বেশি একটা ইম্পর্টেন্ট এন্ড ব্রেকথ্রু রিসার্চ, so that is the reason why it is kind of too much significant in the biological science, because now আমরা এখন কি করতে পারতেছি, আমরা এখন ল্যাবরেটরিতে হচ্ছে আমরা যে কোনো একটা অ্যাডাল্ট স্টেম সেল নিয়ে আমাদের এখন এমব্রায়োনিক সেল লাগতেছে না, আমাদের স্পার্ম সেল এক্সেল লাগতেছে না, আমরা এখন আমাদের অ্যাডাল্ট সোমাটিক সেল ইভেন আমি আমার এখান থেকে সেল নিয়ে গিয়েও আমি যদি কালচার করার ট্রাই করি, কালচার করে যদি আমি সেটাকে কনভার্ট করতে পারি, ইটস পসিবল। সো আমরা এটাকে কি করতে পারতেছি, এখন ল্যাবরেটরিতে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা এখন সেটাকে জেনারেট করতে পারতেছি, ডিফারেন্সিয়েট করতে পারতেছি, আমরা অর্গান ডেভেলপমেন্ট করতে পারতেছি। সো এখন আর আমাদের কত বেশি একটা প্রবলেম হচ্ছে না, পেশেন্টের ইমিউনোলজিক্যাল গ্রাফট রিজেকশনের প্রবলেম হচ্ছে না, আমরা এখন অর্গান ডেভেলপ করতে পারতেছি, আমরা এখন অর্গান ট্রান্সপ্লান্ট করতে পারতেছি। সো দিস আর দ্য থিংস আর অ্যাকচুয়ালি ইট ওয়াজ কোয়াইট ডিফিকাল্ট, বাট নাও ইটস কোয়াইট ইজি। এবং নিয়ার ফিউচার যেটা হবে যে এই রিসার্চের উপর বেস করে আমাদের ফার্দার আমাদের এই রিজেনারেটিভ মেডিসিন, পার্সোনাল ড্রাগ, ক্যান্সার ট্রিটমেন্ট এন্ড সো অন, ইট উইল বি রিয়েলি ফ্লারিশেবল একটা ফিল্ড। এবং নিয়ার ফিউচারে দেখা যাবে যে আমাদের এই কাইন্ড অফ যে হ্যাসেল গুলো, যে অবস্টাকল গুলো আমাদের রিসার্চে ছিল, এগুলো আর এখন নাই এবং আমাদের ভবিষ্যতে আরো ইজি হয়ে যাবে। দ্যাট ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দিস স্টাডি। রাইট। এখানে আমি আপনাকে যে পরবর্তী প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই আবিষ্কারটা হচ্ছে 2006-2007 এরকম সময়ে, নোবেল পুরস্কার পেয়েছেন ওনারা 2012-তে, এবং আমরা জানি এর পরপরই আইপিএসএল নিয়ে সারা পৃথিবীব্যাপী গবেষণা হচ্ছে, অর্গানয়েড তৈরি করা হচ্ছে। 2012, এখন 2025। যদি আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের দিকে তাকাই তাহলে কিন্তু খুব অল্প সংখ্যক কিছু ক্লিনিক্যাল ট্রায়াল আমরা এ পর্যন্ত দেখতে পাচ্ছি আইপিএসএল বেসড। এখানে আমার প্রশ্নটা যে এই যে আবিষ্কারটা এত যুগান্তকারী, আমাদের আগের যে মাইন্ডসেট বা প্রসিজিওর, সেখান থেকে যে আমরা অন্য ধরনের একটা প্রসিজিওর যে চলে আসছি, যে সুবিধাজনক একটা জায়গায়, যে আমাদের এখন এমব্রায়োনিক স্টেম সেল লাগছে না, আমরা আইপিএস সেল দিয়ে কাজ চালিয়ে নিতে পারছি এবং এগিয়ে নিতে পারছি। আমাদের চ্যালেঞ্জটা কোথায়, যে আমরা এখনো যে বেঞ্চ টু বেডসাইড, যেটা অর্থাৎ ল্যাব থেকে একটা ট্রিটমেন্ট ডেভেলপ হয়ে পেশেন্টের কাছে যাওয়া, সেই জায়গাটাতে চ্যালেঞ্জ বা প্রতিবন্ধকতাগুলো কি কি আছে? হ্যাঁ, আসলে প্রত্যেকটা রিসার্চের পেছনে কিছু না কিছু হচ্ছে ড্রব্যাক থেকেই যায় আসলে, কারণ যেহেতু এটা ল্যাবরেটরিক্যাল এক্সপেরিমেন্টাল একটা জিনিস, একটা স্যাম্পল, একটা এক্সপেরিমেন্ট। সো সেদিক থেকে হচ্ছে কিছু অবস্টাকল অবশ্যই রয়েছে এই রিসার্চের ক্ষেত্রেও সেম। বাট দ্য ফ্যাক্ট ইজ, আপনি যদি একটু খেয়াল করেন, এখানে যে 4টা ফ্যাক্টরকে ব্যবহার করা হচ্ছে, SOX2, OCT4, KLF and CMYC, ইন্টারেস্টিংলি এই 4টা ফ্যাক্টরই হচ্ছে অঙ্কোজেনিক হতে পারে। স্পেশালি আমি যদি MYC এই জিনটার কথা বলি, এটা হচ্ছে ডিরেক্টলি অঙ্কোজেনিক একটা প্রোটিন, তার মানে সেল ক্যান্সার সেলে পরিণত হতে পারে। তার মানে হচ্ছে আপনি যদি একটা সার্টেন টাইমে আপনি যদি ওর প্লুরিপোটেন্সিটাকে যদি আপনি কোনোভাবে ট্যাকেল না দিতে পারেন, তাহলে ও ক্যান্সারে কনভার্ট হয়ে যাবে, আই মিন টিউমার ফর্ম করতে পারে অথবা ও ক্যান্সারে কনভার্ট হতে পারে। সো দ্যার ইজ এ ভেরি রিস্ক। এটা হচ্ছে একটা। সো এখন এখানে যে জিনিসগুলো, যে আপনি ধরেন ল্যাবরেটরিতে যখন আপনি ইনভিট্রো কালচারিং সিস্টেমে যখন আপনি তাকে মেনটেন করতেছেন, অ্যাজ এ স্কিলফুল পারসন ইউ ক্যান ইজিলি ডিফারেন্ট, আপনি এটা যে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবেন, আপনি সহজে এটাকে বুঝতে পারবেন যে আমার এই সেলটা যে ওয়েতে হচ্ছে ডেভেলপ করার কথা সে করতেছে না, সে হচ্ছে ইমর্টালাইজ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারবেন তাকে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে মাইক্রোস্কোপের মধ্যে আপনি কিন্তু দেখতে পারেন যে ইমর্টাল সেলগুলো অনেক সময় হয় কি, যে ওরা গ্রো করতে করতে ডিভিশন হতে একটা মাউন্টেনের মতো হয়ে যায় অনেক সময়, একটা নির্দিষ্ট লোকেশন, ইউজুয়ালি তো স্প্রেড হয়ে যাওয়ার কথা। অনেক সময় দেখা যায় কিছু সেলের ক্যারেক্টার আছে যে ওরা স্প্রেড হয় না, যখন, কারণ নর্মালি আমরা
ল্যাবরেটরিতে যখন আমরা সেল কালচার করি, ম্যাক্সিমাম সেলগুলোতে হচ্ছে ইমমর্টাল সেল লাইন, অনেক সেল লাইন, যেমন হিলার কথা যদি বলেন বা আদার্স যেগুলো আছে, এগুলা কিন্তু ইমমর্টাল সেল লাইন। সো ওরা কি করে, আপনি যদি লং টাইম ওদেরকে রেখে দেন, তাহলে অনেক সময় দেখা যায় যে ওরা হয়তো এরকম মাউন্টেনের মতো ফর্ম করে ফেলছে, আপনি ইজিলি বুঝতে পারবেন। ব্যাপারটা হচ্ছে যে আপনি ল্যাবরেটরিতে যখন ওকে মেনটেন করতেছেন, ইউ ক্যান ইজিলি ডিফারেন্সিয়েট যে সেলটা কি আমার হেলদি আছে না সেলটা হচ্ছে আমার ইমমর্টালাইজ এর দিকে, ইমমর্টালাইজেশন দিকে টার্ন করতেছে, আপনি ইজিলি এটাকে বুঝতে পারবেন। ফ্যাক্ট হচ্ছে যখন আপনি এটা পেশেন্টের শরীরের মধ্যে দিচ্ছেন, তখন তো আপনি প্রপারলি মনিটর করতে পারবেন না। সে পেশেন্ট যদি ডক্টরকে ভিজিটও করে, ধরেন আপনি সে হয়তো 6 মাস 1 বছর বা 1 মাস পরে গিয়ে ভিজিট করবেন, কিন্তু ততদিনে যদি ও অঙ্কোজেনিক হয়ে যায়, তাহলে ওকে তো আপনি ওকে কিভাবে আপনি হচ্ছে তখন কন্ট্রোল করবেন? এটা একটা হিতে বিপরীত হয়ে গেল। রাইট, এক্স্যাক্টলি। এটা একটা বিশাল বড় হার্ডল। এটা বোঝা যায় না, ফ্যাক্টর গুলোকে বোঝা যায় না। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা এখন পর্যন্ত হচ্ছে অত ওয়েল এস্টাবলিশ না, যেহেতু আমি হিউম্যান এন্ডোজেনাস স্টেট 2 ভাইরাসের উপর কাজ করে আসতেছি গত 4 বছর যাবত। সো আমার এই সংক্ষিপ্ত নলেজ থেকে আমি যেটা আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে এই যে 4টা ফ্যাক্টর আমি বললাম, ইয়ামানাকা ফ্যাক্টর, ইন্টারেস্টিংলি এই 4টা ইয়ামানাকা ফ্যাক্টরই হচ্ছে রেট্রো ট্রান্সপোজন যারা আছে তাদের সবারই ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর। ওরা অঙ্কোজেনিক ঠিক আছে, টিউমার ফর্ম করে বা ওরা হচ্ছে ক্যান্সার ফর্ম করতেছে। তো মেকানিজম গুলো কি বা কি অ্যাকচুয়ালি ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করতেছে কেন? আমি বলবো যে একটা ড্রাইভিং ফোর্স এরকম হতে পারে যে এই প্রত্যেকটা ফ্যাক্টরি হচ্ছে ট্রান্সক্রিপশনাল ফ্যাক্টর ফর এন্ডোজেনাস রেট্রোভাইরাল অ্যাক্টিভেশন, এবং এটা আমাদের জিনের মধ্যে আছে। যেহেতু আমি সোমাটিক সেল থেকে আইপিএস সেল কনভার্ট করতেছি এবং আমার এই জেনোমের মধ্যে হচ্ছে এই রেট্রো ট্রান্সপোজন গুলো রয়েছে, এই 4টা ফ্যাক্টরি রেট্রো ট্রান্সপোজনের যদি ট্রান্সক্রিপশনটাকে অ্যাক্টিভ করে দেয়, সেক্ষেত্রে অঙ্কোজেনিক হওয়ার যেই টেন্ডেন্সিটা এটা বহুগুণে বেড়ে যায়। কারণ আমরা জানি যে রেট্রোভাইরাস ট্রান্সপোজন গুলো হচ্ছে কি করে, ওরা হচ্ছে যে ওরা জাম্পিং ডিএনএ, ওরা ডিএনএ লোকেশন চেঞ্জ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গা থেকে ইন্টিগ্রেট করতে পারে। সেক্ষেত্রে আমরা একটা ফাংশনাল জিনের মাঝখানে গিয়ে যদি আনফরচুনেটলি ইন্টিগ্রেট করে, সেক্ষেত্রে আমার ওই জিনটা ফাংশনাল থাকতেছে না, ম্যাল ফাংশনেট হয়ে যাচ্ছে, ট্রাঙ্কেটেড হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে অটোমেটিক্যালি এমনিতেই এরা হচ্ছে অঙ্কোজেনিক প্রোটিন, তার মধ্যে আমি আবার রেট্রো ট্রান্সপোজনকে অ্যাক্টিভ করে দিচ্ছি, সো ইট উইল বি মোর প্রোন টু বি কাইন্ড অফ অঙ্কোজেনিক, রাইট? সো এইটা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো হার্ডল আমরা দেখেছি তার মধ্যে এই অঙ্কোজেনিক ক্যারেক্টারিস্টিক্সটাকে কন্ট্রোল করা বা অঙ্কোজেনিক প্রপার্টিটাকে কোনোভাবে মিনিমাইজ করা, এটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। যে আমি খুব সহজেই সোমাটিক সেলকে আইপিএস সেলে কনভার্ট করতে পারতেছি, তাকে ডিফারেন্সিয়েট করতে পারতেছি, আমরা অর্গানোয়েডে যাচ্ছি, কিন্তু দেখা যাবে যে যদি সামহাও তার মধ্যে কোনো ধরনের আপনার হচ্ছে আনকনশাসনেস চলে আসে, যদি তাকে আমি কোনোভাবে কন্ট্রোল না করতে পারি, তাহলে তার অ্যাবনর্মাল ডিভিশন হবে, অ্যাবনর্মাল আপনার হচ্ছে রেগুলেশন চলে আসবে, তখন তাকে আর কোনোভাবে কন্ট্রোল করা যাবে। সো ইট উইল আলটিমেটলি টার্ন ইনটু অ্যান অঙ্কোজেনিক অর্গান। আর এটার পাশাপাশি মনে হয় আপনার সাথে আলোচনা হচ্ছিল যে ল্যাবে এই আইপিএস সেলগুলোকে কালচার করা এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, যে এরা খুব সহজেই মারা যেতে পারে এদের এনভায়রনমেন্ট যদি ঠিকমতো না থাকে বা এদেরকে যদি ঠিকমতো কালচার করা না যায়। আমার মনে হয় এটা তো মনে করেন, ধরেন যারা ল্যাবে, আমার যেহেতু ছোটখাটো অভিজ্ঞতা আছে, সো সেখান থেকে আমি বলতে পারি, ধরেন আমি তো আর ফিজিশিয়ান না, এখন আপনি অ্যাজ এ ফিজিশিয়ান আপনি যদি একটা পেশেন্টকে, ফর এক্সাম্পল কিছুদিন আগে জাপানে, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে মাঙ্কির ক্ষেত্রে রিসার্চ ম্যাকওয়াকের ক্ষেত্রে তারা যেটা করেছে, তারা হার্ট ট্রান্সপ্লান্ট করেছে জাপানে। আচ্ছা, এভাবে আইপিএস সেল থেকে এক্স্যাক্টলি আইপিএস সেল থেকে হার্ট জেনারেট করে তার ট্রান্সপ্লান্ট করে দেখেছে যে সে বেশ 3 থেকে 4 মাসের মতো সে নরমাল লাইফ লিড করেছে। এখন বিষয়টা হচ্ছে যে ফিজিশিয়ান হিসেবে আপনি হয়তো পেশেন্টকে টেক কেয়ার করতে পারতেছেন, এখন আপনি অ্যাজ এ ফিজিশিয়ান আপনি ল্যাবে আসবেন না, ল্যাবে যারা রিসার্চার তারা কাজ করবে, স্টুডেন্টরা কাজ করবে, ইউজুয়ালি তারা যথেষ্ট স্কিলফুল হয় ল্যাবে। স্কিলফুল হওয়া সত্ত্বেও আপনি আইপিএস সেলকে মেইনটেইন করার জন্য তারা স্পেশালি হচ্ছে ট্রেনিং দেওয়া হয় অলমোস্ট জাপানে। আমাদের ইউনিভার্সিটিতে, আমি তো কুমামোতো ইউনিভার্সিটিতে, সো আমার এখানে অলমোস্ট আমাকে প্রায় 1.5 মাসের মতো একটা ট্রেনিং আমাকে নিতে হয়েছে, একদম প্র্যাকটিক্যাল। মানে একটা সম্পূর্ণ সাইকেল, ধরেন যে আমি একটু আগে বললাম যে 6 থেকে 7 সপ্তাহের মতো, মানে যদি কোনো ধরনের প্রবলেম না হয় কালচারিং এর সময়, তাহলে আপনি হচ্ছে একদম ট্রান্সফেকশন থেকে শুরু করে ইন্ডাকশন, দেন হচ্ছে আপনার ফাইনাল ইসের ক্ষেত্রে আপনার নরমালি সময় লাগে হচ্ছে 6 থেকে 7 সপ্তাহ, কখনো আরো বেশিও লাগে। এবং ধরেন যদি স্কিল একটু কম হয়, এমনও হয় যে 6-7 মাস লেগে যেতে পারে, কারণ কন্টামিনেশন ব্যাপার আছে। সবথেকে বড়, আমি যদি ইনভিট্রোর কথা বলি, ধরেন আমি পেশেন্টের
পেশেন্ট তো সেটা অনেক পরের ব্যাপার, আমি পেশেন্টে না যাই, আমি প্রথমে আসি ইনিশিয়াল স্টেজে, আইপিএসএল এর ইনিশিয়াল স্টেজ, সেটা হচ্ছে ল্যাবরেটরিক্যাল স্টেজ। আপনি যদি ল্যাবরেটরিক্যাল স্টেজের কথা চিন্তা করেন, তাহলে এখানে ভাইটাল পয়েন্টগুলো হচ্ছে যে আপনি সহজে ওকে ডিস্টিংগুইশ করতে পারবেন না যে কোনটা পার্শিয়াল প্লুরিপোটেন্ট আর কোনটা কমপ্লিট প্লুরিপোটেন্ট। এটা হচ্ছে আরেকটা ইস্যু। ধরেন আপনি হচ্ছে ট্রান্সফেকশন করলেন, তাকে ইন্ডাকশনও দিলেন। এখানে স্টেজগুলো যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে মনে বুঝতে একটু সহজ হবে। অবশ্যই। যে কিভাবে হচ্ছে আইপিএস সেলটা জেনারেট করা হয় ল্যাবরেটরি। নরমালি হচ্ছে আমরা আমাদের ল্যাবরেটরিতে আমি যেটা করেছিলাম আমরা হচ্ছে ফিব্রোব্লাস্ট সেল ইউজ করেছি। ফিব্রোব্লাস্ট সেলটাকে আমরা কি করেছি, আমরা হচ্ছে এই যে ইয়ামানাকা ফ্যাক্টরের কথা বললাম, ইয়ামানাকা ফ্যাক্টরগুলোকে হচ্ছে আমরা আপনার FBX15 একটা আছে, কি বলে এটাকে, প্রমোটার আছে, যেটা আমাদের সেল সাইকেলের সময় এই জিনটা হইতেছে খুব প্রমিনেন্টলি আপনার হচ্ছে অ্যাক্টিভেট হয়। এই FBX15 প্রমোটারটাকে আমরা ব্যবহার করে আমরা হচ্ছে ইয়ামানাকা ফ্যাক্টরগুলোকে ট্রান্সফেক্ট করি হচ্ছে এই ফিব্রোব্লাস্ট সেলের মধ্যে। ট্রান্সফেক্ট করার আপনার হচ্ছে প্রায় সপ্তাহখানিক পরবর্তীতে আপনার কি করতে হয়, ওকে হচ্ছে এর মাঝখানে আরেকটা স্টেপ বাকি রয়েছে, আপনার হচ্ছে ওই অ্যান্টিবায়োটিক সিলেকশনের একটা ব্যাপার রয়েছে। তো আমি এত ইন ডিটেইলসে যাচ্ছি না, জাস্ট সুপারফিশিয়ালি বলে যাচ্ছি বিকজ সামথিং কনফিডেন্সিয়াল, সো ওগুলো সব আমি ইলাস্ট্রেট করি। তো ইন্ডাকশনের সময়টাতে আমি ইন্ডাকশন দিচ্ছি। ইন্ডাকশন মানে হইতেছে যে আমি যখন মোটামুটি ডিসাইডেড যে হ্যাঁ আমার এই স্পেসিফিক ক্লোনগুলা মনে হচ্ছে যে প্রপারলি ট্রান্সফেক্টেড হয়েছে এবং এই সেলগুলো যেহেতু আমার অ্যান্টিবায়োটিক এগেইনস্টে যেহেতু সার্ভাইভ করতেছে, দ্যাট মিন্স দে আর ট্রান্সফেক্টেড, এবং এই পপুলেশন গুলাই আমার ডিজায়ার, ওদেরকে তখন ইন্ডাকশন করতে হয় সো দ্যাট দে ক্যান মাল্টিপ্লাই, তাড়াতাড়ি করে তারা যেন মাল্টিপ্লাই করে এবং প্রপারলি হইতেছে স্প্রেড আউট হয় প্লেটের মধ্যে। তখন কি করতে হয়, তখন হচ্ছে খুব ক্লোজলি অবজার্ভ করতে হয়, এবং এই অবজারভেশন গুলা সাধারণত আমি আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি একা কখনো করিনি, এবং অন্যান্য ল্যাবগুলোতে আই গেস যে সেম প্রসিডিউরটা ফলো করা হয়। সাধারণত একটা সিঙ্গেল স্টুডেন্ট সে একা কখনো এটাকে অবজার্ভ করে না, অবশ্যই তার সিনিয়র্স অথবা তার প্রফেসর, তারা হচ্ছে সরাসরি এটাকে মনিটর করে, বিকজ এখানে পার্শিয়াল প্লুরিপোটেন্ট এবং কমপ্লিট প্লুরিপোটেন্ট অথবা মনে করেন এটা যদি অঙ্কোজেনিক হয়ে যায়, এই তিনটা স্টেটই পসিবল এট এ টাইম। এগুলাকে যদি প্রপারলি হচ্ছে আইডেন্টিফাই না করা হয়, তাহলে যেটা হবে, ধরেন ফর এক্সাম্পল আমার এখান থেকে আমি এটাকে হচ্ছে অর্গানয়েডে যাব, এবং সেই অর্গানটা হয়তো হতে পারে ইন ফিউচার কোনো আমি একটা পেশেন্টকে দিচ্ছি, তাহলে সেখানে যদি এটা পার্শিয়াল প্লুরিপোটেন্ট হয় বা ইমপ্রপারলি ডেভেলপ করে, তাহলে ও একটা সময় গিয়ে অঙ্কোজেনিক হয়ে যায়, অথবা একটা সময় গিয়ে ও আর কন্টিনিউ করবে না, সেলের রিজেনারেশন। সো রিজেনারেশন না হলে তাহলে কি হবে, আমি একটা পেশেন্টকে হার্ট দিলাম, হার্টটা একটা সার্টেন টাইম পরে গিয়ে, কারণ প্রত্যেকটা সেলেরই তো একটা সার্টেন টাইম পরে গিয়ে সেলের রিপ্লেনিশমেন্ট হয়, তাই না, ও আবার রিজেনারেট করে নতুন সেল তৈরি করে। আমরা তো প্রতিদিনই আমাদের বডি থেকে সেল লস করতেছি না, আমাদের বডি তো আবার রিজেনারেট করতেছি। তো ও যদি প্রপারলি এটা না করে, একটা সার্টেন টাইম পরে গিয়ে কি হয়ে যাবে, হার্ট নষ্ট হয়ে যাবে, তাই না, হার্ট থাকবে লস হবে, কন্টিনিউয়াস লস হবে। সো এই স্টেজগুলোতে হচ্ছে খুব ক্রিটিক্যালি হচ্ছে ফোকাস থাকতে হয় যে আমার কলোনিটা যেন অবশ্যই কমপ্লিট প্লুরিপোটেন্সি ক্যারেক্টারিস্টিক্সটা থাকে। এটা দেখার পরবর্তীতে তখন কি করা হয়, ওই সেলগুলোকে সেখান থেকে নিয়ে একটা ডিফারেন্ট মিডিয়াতে, একটা ডিফারেন্ট প্লেটে, তারপর তাকে ভালোভাবে কালচার করা। এগুলো হচ্ছে অনেক টাইম কনজিউমিং, খরচের তো একটা ব্যাপার অবশ্যই থাকে, পাশাপাশি হচ্ছে যে আই এবং ব্রেন দুইটা জিনিসের হচ্ছে একটা প্রপার ম্যাচিং দরকার পড়ে, তা না হলে হচ্ছে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। এবং দেখা যাবে 1 বছর 2 বছর 3 বছর ধরে আপনি একটা গবেষণা করে আসতেছেন, তারপরে গিয়ে দেখলেন যে আপনার কোনো রেজাল্ট নেই, তাহলে এই পুরো গবেষণার পরিশ্রম, টাকা সবই হচ্ছে ওয়েস্ট। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ক্রিটিক্যাল স্টেজ এই ইন ভিট্রো টেস্ট গুলো। আপনি তো আপনার ল্যাবে বা আপনার পিএইচডি তে হিউম্যান এন্ডোজেনাস রেট্রোভাইরাস বা হার্ভ ভাইরাস নিয়ে কাজ করছেন। আমাদেরকে যদি একটু বলেন যে আপনার এই গবেষণায় আপনি আইপিএসএল কে কিভাবে করে কাজে লাগিয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ধন্যবাদ। আমি আগেই বলেছি এবং এর আগে একটা এপিসোড ছিল সম্পূর্ণ আমার এই হিউম্যান এন্ডোজেনাস রেট্রোভাইরাসের উপর, আপনি যদি একটু খেয়াল করেন সেখানে কিন্তু আমি একাধিকবার বলেছিলাম যে এন্ডোজেনাস রেট্রোভাইরাস হচ্ছে আমাদের জেনোমের পার্ট। সুতরাং আপনি কিন্তু বাহিরের শত্রু থেকে বাঁচার জন্য আপনি একটা ঘর দিলেন, ঘরের মধ্যে ওয়াল দিলেন, স্ট্রং হচ্ছে প্রোটেকশন দিয়ে আপনি কেচিগেট করে হচ্ছে খুব সুন্দর করে আপনি একটা ঘর বানান। শত্রুটা যদি আপনার ঘরের ভেতরে হয় তাহলে কিন্তু সার্ভাইভ করা ডিফিকাল্ট, তাই না? এক্স্যাক্টলি সেম জিনিসটা হয় এন্ডোজেনাস রেট্রোভাইরাসের ক্ষেত্রে। তারা আমাদের বডির পার্ট, কিন্তু তারা অ্যাক্টিভেট হয়, এবং এই অ্যাক্টিভেশনগুলোর কারণে আপনি দেখে থাকবেন যে আমাদের যে অনেক সময় ক্রোমোজোমাল ডিসলোকেশন হচ্ছে, ক্রোমোজোমাল ডিজঅর্ডার হচ্ছে, তাই না? একটু আগে আমি আপনার সাথে কথা বলতেছিলাম যে ট্রিসোমির কথা, এপিলেপসির কথা, ইভেন জাপানে কিন্তু রিসেন্টলি
চায়নাতে কিন্তু হচ্ছে পার্কিনসন ডিজিজের এগেনস্টে কিন্তু এখন স্টেম সেল থেরাপি দিয়ে তারা পেশেন্টকে ইভেন তারা ভালো করে ফেলেছিল অনেকটাই। তো ওই বিষয়ে পরে আসতেছি। তো ব্যাপারটা হচ্ছে যে এন্ডোজেনাস রেট্রোভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু ওর ইন্টিগ্রেশন ক্যাপাবিলিটি রয়েছে এবং ওর লোকেশনটাকে চেঞ্জ করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, সেহেতু আমাদের যেটা প্রাইম ফোকাস ছিল সেটা হচ্ছে যে এমব্রায়োনিক কন্ডিশনে বা একদম আর্লি স্টেজে যখন ও আনডিফারেন্সিয়েটেড থাকে, বিকজ মাউসের ক্ষেত্রে ইতিপূর্বে এটা দেখা গিয়েছে যে এন্ডোজেনাস রেট্রোভাইরাস অ্যাক্টিভেশনটা নেসেসারি। আপনি যতক্ষণ পর্যন্ত এন্ডোজেনাস রেট্রোভাইরাস অ্যাক্টিভেশন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার সেল হচ্ছে কন্টিনিউয়াসলি আনডিফারেন্সিয়েটেড থাকবে কিন্তু সেল ডেভেলপমেন্ট ডিভিশন হতে থাকবে। এটাকে আমরা ওই যে আপনি মেডিকেলের ভাষায় যদি আমরা একটু বলতে যাই তাহলে এটাকে বলা হয় পোস্ট কর্ডিয়াল, মানে 2, 3, 4, 5 আনটিল আপনার হচ্ছে যে প্রি ইমপ্ল্যান্টেশন স্টেজ পর্যন্ত যে সময়টা ধরেন ফার্স্ট পোস্ট কর্ডিয়াল থেকে শুরু করে ইমপ্ল্যান্টেশনের আগ পর্যন্ত যে মাঝখানের যে সময়টা, এই সময়টাতে এন্ডোজেনাস রেট্রোভাইরাস অ্যাক্টিভেশন নেসেসারি। এটার দুইটা প্রপোজাল আমি ইউজুয়ালি আমার মেন্টরের সাথে আমি শেয়ার করেছি। ওয়ান প্রপোজাল ইজ এমব্রায়োনিক স্টেজে যখন থাকে, পোস্ট কর্ডিয়াল স্টেজে যখন থাকে, তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে সেল অ্যাপোপ্টোসিসটা হচ্ছে নেসেসারি, মানে তখন সেল অ্যাপোপ্টোসিস হইতে হবে। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে সেল অ্যাপোপ্টোসিস যদি হইতে হয় তাহলে তো সব সেলই মারা যাওয়ার কথা, তাহলে তো এমব্রায়ো নষ্ট হয়ে যাওয়ার কথা, সেটা তো হচ্ছে না। এখানেই প্রোগ্রামিং এর ব্যাপারগুলো, যে সব সেল নষ্ট হবে না, যেটা আমার দরকার নেই, যেটা প্রপার ডিফারেন্সিয়েশনে যাবে না, ওই সেলগুলোকে সামহাও আমাদের বডি হচ্ছে এলিমিনেট করে দেয় থ্রু দ্য অ্যাপোপ্টোসিস। বাকি সেলগুলো হচ্ছে কন্টিনিউয়াসলি এরকম ডিভিশন হতে থাকে আনটিল ইমপ্ল্যান্টেশন। এই সময় যেটা হয় এন্ডোজেনাস রেট্রোভাইরাসটা অ্যাক্টিভ থাকে এবং তারাই মূলত এই হেল্পটা করে। এই যে ইয়ামানাকা ফ্যাক্টরের কথা যেটা আপনি বললেন, এই ইয়ামানাকা ফ্যাক্টরগুলো ইতিপূর্বে আমি বললাম যে তারা হচ্ছে এন্ডোজেনাস রেট্রোভাইরাসের ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, তারা অ্যাক্টিভেট করে। এবং এদের মধ্যে কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন CMYC সহ আরো কিছু ফ্যাক্টর আছে, YY1, এরা আবার রিপ্রেসর হিসেবেও কাজ করে। তাহলে একটা সময় তারা হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হয়ে তারা অ্যাক্টিভেটও করতেছে, আবার তাদের মধ্যে কিছু অ্যাক্টিভিটি আছে যারা রিপ্রেসর হিসেবে কাজ করে। দেখা গেছে যে প্রি ইমপ্ল্যান্টেশনের আগ পর্যন্ত এন্ডোজেনাস রেট্রোভাইরাস অ্যাক্টিভ থাকলেও তাদেরকে সাপ্রেস করে দেয়, এবং সাপ্রেস যখনই করে তখনই তারা প্লুরিপোটেন্সি গেইন করে, তারা ডিফারেন্সিয়েট করে। এটা মাউসের ক্ষেত্রে পাওয়া গিয়েছে। আমাদের যে হাইপোথিসিসটা ছিল সেটা হচ্ছে যে ওকে ফাইন, যেহেতু এন্ডোজেনাস রেট্রোভাইরাস তারা রিইন্টিগ্রেট করতে পারে জেনোমের মধ্যে, তারা লোকাস পরিবর্তন করে এক জায়গা থেকে তারা আরেক জায়গায় তাদের স্থান পরিবর্তন করতে পারে, তাহলে স্টেম সেলের ক্ষেত্রে, প্লুরিপোটেন্ট স্টেম সেলের ক্ষেত্রে আমরা দেখি যে এই কন্ডিশনে আমাদের এই এন্ডোজেনাস রেট্রোভাইরাস তারা কোন লোকাসে তাদের অবস্থানটা পরিবর্তন, এবং সেই পরিবর্তনগুলো কি কখনো মিউটাজেনিক হতে পারে, সেই পরিবর্তনগুলো কি আমাদের অন্য কোনো হচ্ছে অ্যাবনরমালিটিস তৈরি করতে পারে। তো সেই হাইপোথিসিস থেকে মূলত আমি যেটা এখানে আমরা দেখেছি সেটা হচ্ছে যে এন্ডোজেনাস রেট্রোভাইরাস তারা ইজিলি, আমরা যেহেতু এখানে আর্টিফিশিয়ালি এটাকে বলা হয় সিডু ভাইরাস, তো আমরা এখানে সিডু ভাইরাস ব্যবহার করে ট্রান্সডাকশন করে আমরা দেখেছি যে এন্ডোজেনাস রেট্রোভাইরাস তারা হচ্ছে আমাদের এই ইনডিউস প্লুরিপোটেন্ট স্টেম সেলের মধ্যে তারা হচ্ছে ইন্টিগ্রেট করে, এবং ইন্টিগ্রেট করে তারা তাদের লোকেশনটাকে চেঞ্জ করে বিভিন্ন লোকেশনে। আমরা হচ্ছে অলমোস্ট 65 ডেজ আমরা হচ্ছে তাদেরকে কালচার করেছি, কালচার করে আমরা দেখেছি, এবং প্রতি সপ্তাহে হচ্ছে 7 ডেজ ইন্টারভাল আমরা হচ্ছে সেলগুলোকে কালেক্ট করে নিয়ে আমরা হচ্ছে এনজেএস অ্যানালাইসিস করেছি মেসেঞ্জার আরএনএ, এবং আমরা সেখানে দেখেছি যে তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। তার মানেটা হলো কি? তার মানে হলো যে যদি এই প্লুরিপোটেন্ট স্টেজে এসে যদি এন্ডোজেনাস রেট্রোভাইরাস তারা কোনোভাবে রিপ্রেস না হয়, তাহলে তারা কন্টিনিউয়াসলি হচ্ছে তাদের লোকেশন চেঞ্জ করতে থাকে, এবং আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি স্টিল এখনো আমাদের এই প্রজেক্ট অনগোয়িং, যে কোন লোকেশনে গিয়ে তারা পরিবর্তন, মানে তাদের অবস্থানটা পরিবর্তন করতেছে, এবং সেইখানে কোন জিনটা রয়েছে, সেই জিনের ফাংশন গুলো কি, এবং আমরা হয়তো ভবিষ্যতে সেই ফাংশনের অ্যানোমালিটিও আমরা চেক করব। এখন বিষয়টা হচ্ছে যে তারা হচ্ছে তাদের অবস্থান পরিবর্তন করলো, সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু প্রবলেম আমরা পেয়ে গেলাম। আমরা ইতিপূর্বে এটা রিপোর্ট করে ফেলেছি আমরা যে হ্যাঁ বেশ আমরা অনেক জায়গায় তাদের অবস্থার পরিবর্তন আমরা পেয়েছি। নাও কোশ্চেন ইজ হাউ আওয়ার বডি সলভ দিস ইস্যু। যদি এটাই হয় যে ধরেন এন্ডোজেনাস রেট্রোভাইরাস অ্যাক্টিভেটেড কন্ডিশনে আছে এবং তারা কন্টিনিউয়াসলি তাদের অবস্থার পরিবর্তন করতেছে, তাহলে তো আমরা সার্ভাইভ করার কথা না, বিকজ এটা কি এমব্রায়োনিক স্টেজে, তাই না, সেই ইমপ্ল্যান্টেশন স্টেজে বা প্রি ইমপ্ল্যান্টেশন স্টেজে। তাহলে সেটাই যদি হয় তাহলে আমরা কিভাবে বেঁচে আছি, একটা ফিটাস কিভাবে সার্ভাইভ করে, কিভাবে সে বড় হচ্ছে। এখানে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমি আমার
পিএইচডির যে গবেষণা, সেই গবেষণার ফাইনাল যে ডেজার্টেশন বা হচ্ছে পাবলিকেশন যেটা, সেখানে আমরা দেখাচ্ছি যে এন্ডোজেনাস রেট্রোভাইরাস তারা যখন অ্যাক্টিভেট হচ্ছে, আমাদের সেল সেটাকে ডিটেক্ট করতেছে এবং অটোমেটিক্যালি অ্যাপোপ্টোসিস হচ্ছে। তার মানে হচ্ছে যে যদি এন্ডোজেনাস রেট্রোভাইরাস অ্যাক্টিভেট হয়, সেটা হতে পারে যে কোনো পাথওয়েতে। আমরা এখানে একটা পাথওয়ে ফোকাস করেছি, দ্যাট ইজ কল্ড ক্যাসপেস-3 ডিপেন্ডেন্ট পাথওয়ে। আমরা ইন্ডিপেন্ডেন্ট পাথওয়েটাও এখন ফোকাস করতেছি। তো যে কোনো পাথওয়ে হোক না কেন, তারা হয়তো সামহাও আমাদের বডি থেকে আনওয়ান্টেড সেলটাকে তারা সামহাও লস করে ফেলে, তারা এলিমিনেট করে ফেলে আমাদের এই সিস্টেম থেকে। বা একটা কমপ্লিট আপনার হচ্ছে ফিটাস ডেভেলপ করার পর্যন্ত যদি এরকম কোনো অ্যানোমালি কোনো সেলের মধ্যে থেকে থাকে, তাহলে আমাদের বডি অটোমেটিক্যালি এই সেলটাকে এলিমিনেট করে দেয়। এটাই হচ্ছে কাইন্ড অফ আমার এপিটোম। এবং অ্যাডাল্টদের ক্ষেত্রে যেমন ধরেন আপনি আমাদের বডিতে কি কন্টিনিউয়াসলি অ্যাপোপ্টোসিস হচ্ছে না? এটা কেন হচ্ছে? এটার ওয়ান অফ দ্য কাইন্ড অফ রিজনস এরকম হতে পারে যে যেই সেলগুলোতে এরকম অ্যানোমালি হচ্ছে, আদার রেট্রোট্রান্সপোজন হতে পারে, এন্ডোজেনাস রেট্রোভাইরাস হতে পারে। যদি তাদের অ্যাক্টিভেশন হয়, তাহলে আমাদের বডি সেটাকে ডিটেক্ট করতে পারে, আমাদের ইমিউনো সিস্টেম সেটাকে সেন্স করতে পারে এবং সামহাও সেটাকে প্রোগ্রামিং আমাদের বডি থেকে এলিমিনেট করতে পারে। তো আইপিএস সেলের মধ্য দিয়ে এই এক্সপেরিমেন্টটা করার পারপাসটাই আমাদের এরকম ছিল যে এমব্রায়োনিক স্টেজে যদি, যেহেতু একটা ফিটাস ডেভেলপ করার আগে এন্ডোজেনাস রেট্রোভাইরাসের অ্যাক্টিভেশনটা এসেনশিয়াল, তাহলে এই অ্যাক্টিভেশনটা যদি সামহাও রিপ্রেস না হয় বা সেই অ্যাক্টিভেশনটা যদি আপনার ইমপ্ল্যান্টেশনের পরের স্টেজেও যদি থেকে থাকে বা লং টাইম যদি থেকে যায়, দ্যাটস ওয়াই আমরা তাদেরকে লং টাইম কালচার করেছি, সেক্ষেত্রে তার অবস্থার কি ধরনের পরিবর্তন আসে এবং সেই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আসলে কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে। এটাই ছিল মূলত আমার রিসার্চে ইনডিউস প্লুরিপটেন্ট স্টেম সেল ব্যবহার করার কারণ। এবং এখানে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে দেখেন, এটা যদি আমি 2006 এর আগে বা 2012 এর আগে যদি আমি চিন্তা করতাম, এটা কিন্তু আমার ছিল না, আমি পারতাম না। এখন কিন্তু এটা পসিবল হচ্ছে। কারণ হচ্ছে আইপিএস সেলের কারণে। আইপিএস সেল আছে বলেই আমরা এই জিনিসটাকে টার্গেট করতে পেরেছি। এবং যদি এখানে সত্যিকার অর্থেই কোনোভাবে এন্ডোজেনাস রেট্রোভাইরাস এই ইমপ্ল্যান্টেশন স্টেজে, যেমন আমরা প্রচুর পরিমাণে মিসক্যারেজের হিস্ট্রি জানি, তাই না? আমাদের অনেক পেশেন্ট থাকে যে যাদের মিসক্যারেজ হয়। ইউ নেভার নো যে এটা কেন হচ্ছে। হতে পারে এন্ডোজেনাস রেট্রোভাইরাস, হতে পারে আদার রিজনস, বাট আমরা এখন ইনডিউস প্লুরিপটেন্ট স্টেম সেল থাকার কারণে আমরা এটাকে ডিটেক্ট করতে পারতেছি বা আমরা পারবো ইন ফিউচার। আমরা এটাকে আরো ভালোভাবে কিভাবে মনে করেন যে এটা ট্রিটমেন্টে নেওয়া যায় যেন মিসক্যারেজ না হয়। ইভেন সেটা হতে পারে প্রি কয়ডিয়াল কন্ডিশনেও সেটা হতে পারে, যে একটা কাপল তারা হচ্ছে পোস্ট কর্ডিয়াল কন্ডিশনে যাওয়ার আগে হতে পারে, অথবা সেই ড্রাগ তারা নিতে পারে বা সেই ধরনের মেডিকেল থাকতে পারে, সো দ্যাট যেন এই ধরনের রিজেকশন না হয়। সো এইগুলাই হচ্ছে মূলত এই ইনডিউস প্লুরিপটেন্ট সেল এটা থাকার এবং এটাকে গবেষণার ক্ষেত্রে ব্যবহার করার মনে করেন সব থেকে বড় অ্যাডভান্টেজ আমি বলবো। আমি যদি একদম সহজ ভাষায় বলি যে আপনার গবেষণায় যে এমব্রায়োনিক স্টেম সেলের যেটা প্রয়োজন ছিল বা এমব্রায়োনিক ফেজের যে প্রয়োজনীয়তা ছিল, সেটা একটা প্রক্সি হিসেবে আপনি আইপিএস সেল ব্যবহার করলেন এবং আপনার গবেষণাটাকে চালিয়ে গেলেন। রাইট। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে অল্প কয়েকটা প্রশ্ন করব। এক হচ্ছে যে মনে করেন আমি যদি একজন বায়োসায়েন্স এনথুসিয়াস্ট হই এবং আমি যদি ভবিষ্যতে আইপিএস সেল নিয়ে কাজ করতে চাই বা ডেভেলপমেন্টাল বায়োলজি বা রিজেনারেটিভ মেডিসিন নিয়ে কাজ করতে চাই, আমার জন্য দেশে এবং দেশের বাইরে কি কি ধরনের অপরচুনিটিস আছে, একাডেমিক বা প্রফেশনাল, যদি আমাকে একটা সংক্ষিপ্ত আইডিয়া দেন। মানে আপনি সিম্পলি যদি বলেন রিসার্চ ক্যারিয়ার আইপিএস সেলের উপর বেস করে, আমি প্রথমেই যেই একটা স্ট্যাট আপনার সামনে দাঁড় করাবো, তাহলে আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আনটিল 2025 নিয়ার অ্যাবাউট 53.5 মিলিয়ন লিভিং ক্যান্সার পেশেন্ট আমাদের এই ওয়ার্ল্ডে। 53.5 মিলিয়ন, ইটস নট এ জোক। তার মধ্যে যদি আপনি বাংলাদেশের কথাও চিন্তা করেন, সেখানেও আছে নিয়ার অ্যাবাউট 1.5 মিলিয়ন লিভিং ক্যান্সার পেশেন্ট। হিউজ পপুলেশন, তাই না? এবং আমি কথার মাঝখানে আপনাকে এর আগেই হচ্ছে বলেছি যে রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে কিন্তু এই স্টেম সেলের মানে কোনো বিকল্প অলমোস্ট নাই বলেই চলে। হ্যাঁ, রিজেনারেটিভ মেডিসিনের ক্ষেত্রে আপনি স্টেম সেলকে যদি আপনি ইউজ করেন, তাহলে এটা হচ্ছে সবথেকে সেফ, সবথেকে মনে করেন যে একটা মানে অ্যাপ্লিকেবল একটা মেথড। সেদিক থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড স্টেম সেলের রিসার্চ এটা হচ্ছে হরহামেশাই হচ্ছে, কোম্পানি ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ এবং বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশন ওয়াইজ সবাই ফোকাস করছে। যেমন আমি আপনাকে একটু আগে এক্সাম্পল দিচ্ছিলাম যে জাপানে কিন্তু অলরেডি তারা অর্গান ডেভেলপ করে তারা ম্যাকাকের মধ্যে হচ্ছে তারা বানরের মধ্যে হচ্ছে ট্রান্সপ্লান্ট করেছে। এবং আরো আপনি অবাক হবেন যে জাপানে কিন্তু স্পাইনাল কর্ডের ক্ষেত্রে যাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে, ফর এক্সাম্পল তার
একটা একটা মানুষ মনে করেন সে মোটর বাইক চালাতে গিয়ে তার স্পাইনাল ইনজুরি হয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্টে তার হয়েছে, সে কোনো একটা হাই রিস্ক বিল্ডিং এ কাজ করতে গিয়ে তার হয়েছে, হতে পারে না এরকম অনেক ধরনের স্পাইনাল ইনজুরি যতই আছে। এবং এটা তো খুবই কাইন্ড অফ যে ওয়েল নোন যে আমাদের দেশে ইমপ্রপার অ্যানেস্থেসিয়ার কারণে কিন্তু অনেকের স্পাইনাল ইনজুরি। তাহলে এই যে প্রবলেমগুলো জাপানে ইতিমধ্যে তারা দেখিয়েছে যে এই স্টেম সেল থেরাপির কারণে, আইপিএস সেল থেকে তারা যে থেরাপিটা তৈরি করেছে, সেলটা তৈরি করেছে, সেখান থেকে তারা দেখিয়েছে যে 6 জন পেশেন্টকে তারা ট্রিটমেন্ট দিয়েছে, তার মধ্যে একজন পেশেন্ট অলমোস্ট ভালো হয়েছে, দ্য পেশেন্ট ক্যান ওয়াক নাও। এবং বাকি যে 5 জন আছে তারাও নিয়ার টু ইমপ্রুভ, বাট নিয়ার টু কাইন্ড অফ ওয়েল। তাদের ইমপ্রুভমেন্টটা হচ্ছে একদম নোটিসেবল, খুবই মানে একদম, যে তারা তাদের স্বাভাবিক কর্মকাণ্ড থেকে মানে ইনজুরি থাকা অবস্থায় তাদের যে অলমোস্ট নো অ্যাক্টিভিটি ছিল সেখান থেকে তারা এখন অলমোস্ট অনেক বেশি অ্যাক্টিভ। তারপরে আমি আপনাকে বলতেছিলাম একটু আগে যে চায়নাতে তারা হচ্ছে কিন্তু পার্কিনসন ডিজিজের উপর কাজ করতেছে, তাদের কাজের আউটকাম অলমোস্ট ট্রিমেন্ডাস এবং একদম সেটা মানে অবাক করার মতো যে এত ভালো কাজ করেছে। এবং আপনি যদি খেয়াল করেন আমাদের ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু পার্কিনসন ডিজিজের পেশেন্টও কিন্তু প্রচুর। ক্যান্সারের ক্ষেত্রে স্পেশালি অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে তো একদম কোনো কথাই নেই। হ্যাঁ, এবং আমেরিকাতে আপনার বেশ কিছু ইনস্টিটিউশন আছে তারা শুধুমাত্র অটোইমিউন স্পেশালি এসএল এর উপর তারা হচ্ছে খুব ভালো কাজ করতেছে, এই স্টেম সেল থেরাপি, আইপিএস সেল। সুতরাং আমি যদি বলতে চাই তাহলে আমি বলবো যে স্পেশালি যারা ফিজিশিয়ান আছে বা যারা হচ্ছে বায়োকেমিস্ট বা আমাদের এই বায়োলজিক্যাল সায়েন্সে যারা হচ্ছে পড়াশোনা করতেছে তাদের ক্ষেত্রে আমি বলবো স্টাডিং আইপিএস সেল, রিসার্চ উইথ আইপিএস সেল, আমি বলবো যে এটা নিঃসন্দেহে খুবই একটা ওপেন ডোর। এবং ওয়ার্ল্ডে এখন এটার থেকে আমি বলবো যে অন্য রিসার্চের থেকে আমার মনে হয় এখানে ফান্ড অনেক বেশি, টু বি অনেস্ট। ক্যান্সার এবং ক্যান্সার রিলেটেড যে সকল থেরাপি বা থেরাপি রিলেটেড, স্টেম সেল রিলেটেড থেরাপি, এই ধরনের জিনিসের উপরে বা এই ধরনের রিসার্চের উপরে হচ্ছে এখন বর্তমানে অনেক বেশি ফোকাস এবং অনেক ফান্ড। আমি বলবো যে এটা নিঃসন্দেহে অনেক অ্যাকসেপ্টেবল এবং হচ্ছে যে স্টেপ নেওয়ার মতো হচ্ছে একটা সাইট, যেখান থেকে একটা রিসার্চ ফিল্ড, যেখানে আমার মনে হয় যে ক্যারিয়ারটা ডেভেলপ করলে ইট উড বি আ গুড ডিসিশন। আপনাকে যদি একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি যে আপনাকে যদি আমি এমন কোন একটা অপশন দিই যে আপনাকে আমি আইপিএসএল দিচ্ছি এবং আনলিমিটেড ফান্ডিং দিচ্ছি, আনলিমিটেড আইপিএসএল, আনলিমিটেড ফান্ডিং, বায়োলজিক্যাল সায়েন্সের বা মেডিসিনের কোন প্রশ্নের উত্তরটা খুঁজতে চান বা কোনো কিওর খুঁজতে চান? আমি বরাবরই হচ্ছে এই জিনিসটা নিয়ে সবসময় কনসার্ন থাকি এবং হচ্ছে যে আমি নিজে ভাবি আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে স্পেশালি রিসার্চের ক্ষেত্রে সব থেকে বড় যেই ড্রব্যাকটা সেটা হচ্ছে ফান্ডিং এর যদি ক্রাইসিস না থাকতো তাহলে আমার মনে হয় যে আমাদের ওয়ার্ল্ডের সায়েন্স আরো অনেক দূর ডেভেলপ। আমি দেখেছি প্রত্যেকটা পিআইকেই এই শুধুমাত্র ফান্ডিং এর পেছনে যেই পরিমাণ মেধাশ্রম ইনভেস্ট করতে হয়, ওই পরিমাণ মেধাশ্রম যদি তারা রিসার্চে দিতে পারতো তাহলে আমার মনে হয় যে সামথিং একটা চেঞ্জ আরো অনেক বেশি আসতো। সেখান থেকে আপনি যদি এটা অ্যাসুরেন্স দিতে পারেন যে আপনাকে এনাফ মানি দেব, হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, তাহলে আমি প্রথমে যেটা বলবো, যেহেতু আমি রেট্রোভাইরাস নিয়ে কাজ করি সেহেতু আমি অবশ্যই বলবো যে আমাদের জেনোমের মধ্যে যেভাবে সেটা এইচআইভি হতে পারে, এসটিএলভি হতে পারে, এন্ডোজেনাস রেট্রোভাইরাস হতে পারে, যত এই রেট্রোভাইরাল গ্রুপের যত ভাইরাস আছে তারা কিন্তু আমাদের বডিতে একবার ইন্টিগ্রেট করলে ওখান থেকে কিন্তু তাদেরকে আর এলিমিনেট করার কোনো সুযোগ নেই। তো আমি যদি সুযোগ পেতাম এরকম, তাহলে আমি হয়তো এই জিনিসগুলোকে ফোকাস করতাম যে যারা যে সকল পেশেন্টের মধ্যে প্রোভাইরাস হিসেবে ইন্টিগ্রেট করে আছে, এখন কিন্তু আপনি চাইলেই রেজিস্ট করতে পারেন ভাইরাসকে। ফর এক্সাম্পল লেনাকাপাভির হচ্ছে এখন মোস্ট পটেন্ট অ্যাপ্রুভড ড্রাগ, এফডিএ অ্যাপ্রুভড ড্রাগ, যেটা রিসেন্টলি অ্যাপ্রুভাল পেয়েছে, যেটা হচ্ছে আপনি এইচআইভি এর এগেইনস্টে ইউজ করতে পারেন। এবং সেক্ষেত্রে কি হবে, আপনার এইচআইভি আর অ্যাপ্লিকেশন করবে না ইনসাইড দ্য বডি। বাট যদি একবার ইন্টিগ্রেট করে ফেলে তাহলে তো আপনি তাকে এলিমিনেট করতে পারবেন না। কিন্তু আইপিএস সেল থেরাপি থ্রু দ্য আইপিএস সেল ইজ দ্য অনলি ওয়ে যেখান থেকে আপনি কি করতে পারেন, আপনি চাইলেই আপনার বডির, আপনার অর্গানের এই জিনিসগুলোকে চেঞ্জ করতে পারেন। দিস ইজ দ্য প্রাইম ওয়ে। আমি যত সহজে জিনিসটা বললাম, জিনিসটা আসলে ততটা সহজ না। আপনি হয়তো আপনার বডির একটা অর্গানকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার বডিতে তো সব কি আর চেঞ্জ করা সম্ভব? আপনি একটা জিনিস ভাবেন যে যদি আপনার বডির সম্পূর্ণ WBC কে আপনি চেঞ্জ করতে পারেন, আপনার বডির সম্পূর্ণ স্পারমাটোজেনেসিসকে যদি আপনি পরিবর্তন করতে পারেন, আপনি যদি আপনার টেস্টিকুলার সেলগুলোকে পরিবর্তন করতে পারেন, তাহলেই বা কম কি, তাই না? তাহলে আপনি অ্যাটলিস্ট এতটুকু পরিমাণ আপনি হয়তো বলতে পারেন যে আমার নেক্সট জেনারেশন যে আসতেছে তার মধ্যে এইটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কম, মানে প্রোভাইরাসটা ট্রান্সফার হওয়ার সম্ভাবনা কম।
আপনি যদি আপনার ব্লাড সেলকে কন্টিনিউয়াসলি রিজেনারেট করতে পারেন তাহলে আপনি অ্যাটলিস্ট এটুকু বলতে পারবেন যে না আমার ডব্লিউবিসি কাউন্ট কমবে না বা আমার টি সেল ঠিক থাকবে, তাই না? আপনি এই জিনিসগুলো বলতে পারবেন। তো আমি বেসিক্যালি ইন নিয়ার ফিউচার আমি আসলে এইসব বিষয়ে ফোকাস করতে চাচ্ছি যে ভাইরোলজি প্লাস এই ধরনের স্টেম সেল রিলেটেড যেই সেক্টরগুলো আছে, ভাইরোলজি, অনকোলজি বা এই রিলেটেড যে ইস্যুগুলো আছে যেগুলো প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের হার্ডলগুলো ফেস করে যাচ্ছি, আমার মনে হয় আইপিএসএল থাকার কারণে এই জিনিসগুলো এখন কম্পারেটিভলি ইজি, এবং যদি আমি এনাফ ফান্ড পাই তাহলে আমি অবশ্যই এইসব বিষয়গুলোকে ফোকাস করতে চাই ইন ফিউচার। জাকির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আইপিএসএল এর পেছনের গল্পটা শুনলাম, আইপিএসএল দিয়ে কি কি কাজ করা যায় সেটা শুনলাম, এবং এটা জানলাম যে আইপিএসএল যে শুধুমাত্র এটা নিয়ে যে রিজেনারেটিভ মেডিসিনের একটা উল্লেখযোগ্য পার্ট সেটাই না, এটা দিয়ে আমরা ডেভেলপমেন্ট বায়োলজি জানতে পারি, ভাইরোলজির কি রোল আছে আমাদের বডিতে সেটা জানতে পারি, এবং রিসার্চের বিভিন্ন অ্যাসপেক্ট বা বিভিন্ন জায়গাকে আমরা প্রয়োজন মতো টুইক করতে পারি যে এই আইপিএসএল কে ব্যবহার করে। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের যৌবনিক পডকাস্টে দর্শকদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি উপভোগ করেছেন জাকির হোসেনের সাথে আমাদের আজকের আইপিএসসি নিয়ে বিশেষ পর্বটি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো মন্তব্য থাকে ভালো বা মন্দ, আমাদেরকে লিখে পাঠান কমেন্ট সেকশনে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলে এবং সাবস্ক্রাইব ব্লগে সাবস্ক্রাইব করলে আপনাদের ইমেইলে আমাদের যে কোনো আপডেট সরাসরি চলে যাবে যে কোনো পর্ব প্রচার করা মাত্র। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।